শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কস বা রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন। আচ্ছা, আমি আনিস। আমার পক্ষ থেকেও জেরিন যেমনটি বলছিল, সুন্দর সকালের শুভেচ্ছা। আর সুন্দর সকালে একজন সুন্দর মানুষ রয়েছে, তুমি এবং আমাদের একজন চমৎকার অতিথি। কেমন আছো বলো? খুবই ভালো আছি আনিস, খুব সুন্দর করে বললো, অসংখ্য ধন্যবাদ। সবকিছু ভালো চলছে তো তোমার? সবকিছু ভালো চলছে, আশা করি তোমারও। আমারও সবকিছু ভালো যাচ্ছে। এবং আজকে একজন চমৎকার অতিথি আছেন, তিনি খুব অল্প বয়সী বলা যায়, চমৎকার কাজ করছেন একজন কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবে। চলো এই মানুষটাকে আবিষ্কার করি আমরা আজকে, পরিচিত হই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি কর্পোরেট ব্যক্তিত্ব তাহমিনা খানম। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? এই তো ভীষণ চমৎকার লাগছে আপনাকে। থ্যাংক ইউ। আপনাদেরকেও মানে আপনাদের সাথে আজকে কথা বলতে পেরে আমারও খুব ভালো লাগছে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনার জীবনের গল্পটাই শুনবো, যে কিভাবে আসলে কর্পোরেটে কাজ করছেন এবং এগিয়ে যাচ্ছেন। একেবারে শৈশব থেকে আসলে আমরা শুরু করি। কেমন ছিল? আপনি তো ঢাকার মোহাম্মদপুরে বেড়ে উঠেছেন, কেমন দেখেছিলেন সেই মোহাম্মদপুর, সেই শৈশব? একদম ছোটবেলায় যখন ওখানে বেড়ে ওঠা হয়, নেইবারহুডটা ওখানকার তখন বেশ ক্লোজ নিট ছিল। মানে দেখা যেত যে আমি আমার বাবা মার সাথে, আমার একজন বড় ভাই আছেন, ওনাদের সাথে যখন থাকতাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাতে এক এক সময় থাকা হয়েছে। এক সময় নূরজাহান রোড, এক সময় বাবর রোড। সো যেইখানেই যখনই ছিলাম না কেন, আশেপাশের আমাদের যে প্রতিবেশী ছিলেন তাদের সাথে সবসময় যাওয়া আসা, কথাবার্তা। মানে আপনার জন্ম ঢাকাতেই, চাপাই নবাবগঞ্জে কখনোই থাকা হয়নি? আচ্ছা। চাপাই নবাবগঞ্জে আমার দাদা বাড়ি, যাওয়া হতো ছুটিতে, সামার ভ্যাকেশনে, ঈদের ছুটিতে। আমার ফুপুরা, আমার তখন দাদা বেঁচে ছিলেন, তখন হচ্ছে কি ওনাদের সাথে ওই ছুটির আড্ডাতে, ছুটির সময় হচ্ছে গিয়ে দেখা সাক্ষাৎ হতো। কিন্তু বেড়ে ওঠা পুরোপুরি হচ্ছে গিয়ে মোটামুটি মোহাম্মদপুরে। আমরা আশেপাশে ওখানে দেখা যেত বিকালে বের হয়ে বাসার থেকে খেলাধুলা করা। মাঠ ছিল তখন? মাঠের থেকেও বেশি বাসার সামনেই খেলাধুলা করা হতো। সো ওই যেটা বললাম যে ওই সময় মানে শৈশবটা আসলে অন্যরকম ছিল। এখনো যেমন কয়েক বছর আগে যখন আমরা মোহাম্মদপুরে এমনি যেতে আসতে আশেপাশে দিয়ে গেলাম, কোনোভাবেই চেনা যাচ্ছে না। সেই মোহাম্মদপুর, এই মোহাম্মদপুর অনেক পার্থক্য। একদমই। আর এখনকার মোহাম্মদপুরের কথা শুনলেই আসলে ভয় লাগে। ঠিক না? আনিস, তোমাকে নিয়ে যাওয়া উচিত। তো যাই হোক, সেই সময়কার মোহাম্মদপুর নিশ্চয়ই অনেক বেশি চমৎকার ছিল এবং অনেক বেশি নিরাপদ ছিল আর কি। এবং আমরা যতটুকু জানি যে আসলে আপনার নানার বাড়ি বিহারে, বোধহয় ভারতে, তাই না? ওনার কি আসলে বিহারি ছিলেন নাকি বাংলা ভাষী ছিলেন? না, ওনারা আসলে ওখানকারই লোকাল। আচ্ছা। যেটা হয় যে আমার নানি, মানে আমার মায়ের মা এবং আমার দাদা, তারা দুইজন হচ্ছে গিয়ে রিলেটেড ছিলেন। সো যুদ্ধের সময় আমার দাদাও পাকিস্তানের ওই দিকে চলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বেশ কিছু কারণের জন্য আমার ফুপুকে হচ্ছে গিয়ে ওই টাইমে দেখা যায় যে ধরে নিয়ে যাওয়া হয় বা কিডন্যাপ করার চেষ্টা করা হয়। সো ওই টাইমটাতে, ওই সময়টাতে উনি তখন বলেন যে না, আমি আমার মেয়েকে রেখে যাব না, আমি এখানেই থেকে যাব। সো ওখান থেকেই তারা চাঁপাইনবাবগঞ্জে, মানে যেখানে বাড়ি ছিল ওখানেই থেকে গেছেন। কিন্তু আমার মায়ের, মানে আমার নানা বাড়ির সবাই ওনারা হচ্ছে গিয়ে বিহার, মানে ইন্ডিয়ার দিকে বসবাস করেন আর কি। সেই শৈশবের পারিবারিক আবহাওয়াটা কেমন ছিল? বাবা মার সঙ্গে আপনার সম্পর্ক এবং বড় ভাইয়ের যে একটা প্রভাব, চমৎকার প্রভাব রয়েছে, সেটাও একটু শুনতে চাই। আমার কাছে মনে হয় যে আমার বাবা মায়ের থেকে আমি আমার বড় ভাইয়ের থেকে সব থেকে বেশি ইনফ্লুয়েন্সড হয়েছি, একদম সেই ছোটবেলার থেকেই। আমার ভাইও আমাকে খুব আদর করতেন, তার আদর দেখানোটা হয়তো বা অন্যরকম ছিল, কিন্তু একদম ছোটবেলা থেকে বেড়ে ওঠার টাইমে সে আমার সাথে খুব সময় কাটাতেন, আমাকে অনেক ধরনের ইনফ্লুয়েন্স করতেন, আমাকে শিখাতেন। ভাইয়া হচ্ছে গিয়ে বই পড়তে খুব পছন্দ করেন এবং সে এখনো ওই স্বভাবটা তার থেকে গেছে। আমি জানি যে ভাইয়া তার বাসায় গেলে, কোথাও গেলে পুরা এক ওয়াল জুড়ে হচ্ছে গিয়ে বই থাকবে, এবং এটাই আমার মনে হয় যে আমার বাবা মার কাছ থেকে এসছে, কারণ তারাও দুজনে খুব পড়ালেখা করতে পছন্দ করতেন এবং তারা দুজন লেখালেখি করতে খুব পছন্দ করতেন। সো বাবা ওই নিজের ডায়েরি লেখা, আমার মা বেশ কিছু ধরনের শেরো শায়রি লিখতেন, উর্দুতেই লিখতেন, ওনার বেশ অনেকগুলা ডায়েরি ছিল।
সো ভাইয়াও সেখান থেকে অনেক ধরনের লেখালেখি করতেন, এবং আমার দেখে মনে হয়েছে যে এতগুলা পরিবারের মধ্যে এতগুলা সদস্য যখন এত ইন্টেলেকচুয়াল, লিখতে পারে। তখন আমারও কিছু একটা করা উচিত। সো একদম ছোটবেলাতে আমি ভাইয়ার লেখাগুলোই দেখা যেত যে কপি করে করে অন্যরকম ভাবে করে আচ্ছা। লিখতাম। ভাইয়া ওটাতে অবশ্যই আমাকে খুব মজা নিতেন এটা নিয়ে, কিন্তু অ্যাপ্রিসিয়েটও করতেন অনেক, এবং সে ওটাকে এনকারেজও করতেন। আমাকে বিভিন্ন ধরনের বই আমাকে তুলে দিতেন যে এই বইটা পড়ো। আমার এখনো মনে আছে যে ন্যান্সি ড্রিউ উনি আমাকে ইন্ট্রোডিউস করিয়েছেন। তারপর ফেমাস 5, সিক্রেট 7, এই ধরনের মিস্ট্রি গল্পগুলো আমি তখন সেই বয়সে ভাইয়ের কাছ থেকে এগুলো পড়া, বাহ দারুণ। সো ভাইয়ার কাছ থেকে আমার মনে হয়, যদিও আমি তাকে কখনো সামনাসামনি বলবো না, আচ্ছা। যে আমার যত ধরনের পার্সোনালিটি ট্রেটস আমার মনে হয় 60-70% আমি ভাইয়ের কাছ থেকেই পাওয়া আর কি। বাহ। এবং পরিবারের ছোট সন্তান হিসেবে নিশ্চয়ই অনেক বেশি প্রশ্রয় এবং আদর পেয়েছেন আপনি, তাই না? মোটামুটি মোটামুটি। কেমন ছিলেন, শান্ত প্রকৃতির নাকি না। চঞ্চল? একদমই শান্ত ছিলাম না আমি ছোটবেলায়। কিন্তু এখন তো শান্ত হয়ে আমাদের আমরা সম্মুখে আসলে বসে একটু আছেন। কনফিউজড হয়ে গেলাম। হ্যাঁ, এটাই আসলে হয়, বড় হওয়ার সাথে সাথে অনেক ধরনের Changes চেঞ্জেস, হয়। অনেক কিছু লাইফ এক্সপিরিয়েন্সের সাথে সাথে আমার কাছে মনে হয় যে আমি অনেকটুকুটাই শান্ত হয়ে গেছি। ছোটবেলায় যেমন আমি অনেক দৌড়ঝাঁপ করতে, দৌড়াদৌড়ি করতে, বাইরে বের আচ্ছা। হতে পছন্দ করতাম। এই যে মোহাম্মদপুরে থাকতে আমার ভাইয়ার বড় ভাইয়ের একটা ফ্রেন্ডের ছোট বোন ছিল, তার সাথে বাইরে খেলতে যাওয়া হতো। আমার বাসার পাশেই আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড ছিলেন। সো ওই যখন তখন চলে যাওয়া, বাইরে বের হওয়া, যেহেতু ওই সময়টাতে কিন্তু এত ধরনের মানে ভয় ছিল না যে কেউ ধরে নিয়ে যাবে বা কিছু একটা চিন্তা হয়ে ছিল না যাবে। আসলে বাবা মায়ের মধ্যেও। সো ওই মানে আমাকে ওইটুকুটা মানে ফ্রিডম দেওয়া হয়েছিল বেড়ে ওঠার টাইম। কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে দেখা যায় যে যখন সময়টা আরেকটু অন্যদিকে চলে যায়, তখন ওই ফ্রিডমগুলো কমে যায়। তার পাশাপাশি ফ্যামিলিও বেশ কিছু ধরনের চেঞ্জেস, অনেক ধরনের ফ্যামিলি মানে জীবনে রেসপন্সিবিলিটি যখন আসে তখন আসলে রঙিন শৈশবটা অনেকটাই ফিকে হয়ে যায়। আপনার রঙিন শৈশব পার করে আপনি আপনার কর্মজীবনে অনেক সফলতার স্বাক্ষর রেখেছেন। আমরা ধাপে ধাপে শুনবো, তবে আজকে আনিসের কাছ থেকে শুরুতে আপনার একটু তথ্য জেনে আসি। কি বলবো চলো আনিস? জেনে নিয়ে চমৎকার মানুষটি সম্পর্কে। চলো। প্রিয় দর্শক, তাহমিনা খানম একজন কমিউনিকেশনস লিড এবং সামাজিক উন্নয়ন খাতে কাজ করা অভিজ্ঞ পেশাজীবী, যার 8 বছরের বেশি অভিজ্ঞতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও বিজ্ঞাপন খাতে বিস্তৃত। বর্তমানে তিনি ওয়াই ভেঞ্চার্সে সিনিয়র কমিউনিকেশনস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে প্রাভা হেলথে চিফ অফ স্টাফ হিসেবে তিনি নেতৃত্বের কৌশল বাস্তবায়ন, ক্রস ফাংশনাল সমন্বয় এবং নির্বাহী যোগাযোগ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি হাব অ্যান্ড স্পোক বিনিয়োগ মডেলের কৌশল ও পরিকল্পনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেন এবং বিভিন্ন ইউনিটে কার্যকর প্রজেক্ট ম্যানেজমেন্টে কাঠামো গড়ে তোলেন। এর পূর্বে সাজিদা ফাউন্ডেশনে প্রায় 5 বছর কাজ করে তিনি কমিউনিকেশনস কোঅর্ডিনেটর থেকে ম্যানেজার পদে উন্নীত হন এবং দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, ওয়াশ ও মাইক্রোফাইন্যান্স প্রকল্পে সমন্বিত যোগাযোগ কৌশল পরিচালনা করেন। তার নেতৃত্বে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনগুলো টানা 3 বার আইক্যাপ ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং একবার সাফা জয়েন্ট গোল্ড অর্জন করে। কর্মজীবনের শুরুতে কুকি জারে প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি এক্সিকিউটিভ হিসেবে তিনি ব্র্যান্ড কৌশল ও সমন্বিত ক্যাম্পেইনে কাজ করেন। ঢাকা ট্রিবিউনে ফ্রিল্যান্স কন্ট্রিবিউটর হিসেবেও যুক্ত ছিলেন তিনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করা তাহমিনা যোগাযোগ, প্রজেক্ট ম্যানেজমেন্ট ও কন্টেন্ট স্ট্র্যাটেজি সমন্বয়ে প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদী লক্ষ্য বাস্তবায়নে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছেন। চমৎকার কিছু কাজ জীবন এখনো পড়ে আছে আসলে আপনার, আর নিজেকে চমৎকার ভাবে উপস্থাপনা করা এবং নিজেকে সকলের সামনে মেলে ধরা, আরো ছাড়িয়ে যাওয়া আসলে। আমরা যে প্রসঙ্গে ছিলাম যে ছোটবেলায় খুব চঞ্চল ছিলেন, আসলে এটা কি আসলে বইয়ের একটা প্রভাব রয়েছে যে অনেক কিছু জানতে জানতে একটা সময় মানুষ খুব শান্ত হয়ে যায়, একেবারে সৌম্য হয়ে যায়? কি মনে হয়? হতে পারে। আমি ইংলিশ বইয়ের পাশাপাশি ওই সময় হুমায়ুন আহমেদও পড়া শুরু করি। আচ্ছা। আমার মনে আছে সব থেকে প্রথম বই আমার যেটা পড়া হয় সেটার নাম ছিল দ্বিতীয় মানব, এবং সেটাও আমার ভাই অবশ্যই আমাকে ইন্ট্রোডিউস করেন। সো দেখা যায় যে আমি ওই সময়টাতে বই পড়া এবং তার পাশাপাশি লেখালেখি শুরু করা হয় সেই সময়টাতে। আচ্ছা। এবং আমি কোন ক্লাসে খুব পড়তেন বেশি তখন আপনি? ক্লাস 3-4
3-4 এর দিকে, 3-4 3-4-5 আপনি হুমায়ুন আহমেদ পড়লেন। আমাকে সব বই পড়তে দেওয়া হতো না। আচ্ছা, আমি একটু জানতে চাইবো আপনার ভাইয়ের সাথে আপনার পার্থক্য কত ছিল 7 বয়সে? বছর। 7 বছর। আচ্ছা। তাই মনে হয় একদমই ছোট্ট, মানে আদরের অনেক ছিলেন আপনি। হ্যাঁ, সে শাসন করতে খুব পছন্দ করে। তার কাছে মনে হয় যে সে যেহেতু বড় ভাই এবং তার অবশ্যই সেই জায়গাটা আছে যে ভালো খারাপ মন্দ থেকে সে হচ্ছে গিয়ে জিনিসগুলো জানে, যেহেতু আমার থেকে তার ওই 7 বছরের গ্যাপে সে অনেক কিছু আরো দেখে ফেলেছে, জেনে ফেলেছে, পড়েছে। সো ওই জায়গা থেকে তার একটা অধিকারও আছে যে ছোট বোনকে ওভাবে করে অবশ্যই, আগলিয়ে রাখার, যেটা এখনো করেন। ভাইয়া এখন কানাডায় আছে যদিও, বাট উনি এখনো হচ্ছে গিয়ে খোঁজ খবর নেওয়া, কি করছো না করছো, কাজটা এভাবে করতে পারো। সো আমি তখন লেখালেখি করতাম, ডায়েরি লিখতাম। খুব বেশি ওভাবে লেখালেখি হতো না, যে দিনে কি করলাম, আজকে স্কুলে গেলাম, স্কুল থেকে এসে খেলাধুলা করলাম। সো ওখান থেকে কিছু কিছু লেখালেখি শুরু হয়। ভাইয়া তখনও হালকা পাতলা কিছু লেখালেখি করতেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি এত সুন্দর সুন্দর বই পড়ছি, মানুষ এত সুন্দর করে কিভাবে লিখে, আমিও লিখতে চাই। আমারও একদিন আমি গিয়ে কোনো একটা হয়তো বা এরকম একটা সুন্দর গল্প লিখবো, বা আমার কাছেও তখন অনেক ধরনের আইডিয়াস বা অনেক Plot ধরনের আসতো মাথায়। স্টোরিজ আমি হচ্ছে গিয়ে মাথায় আসতো যে আচ্ছা এরকমও তো হতে পারে, এটাও হতে পারে। তখন আমি চেষ্টা করতাম লিখা আর কি। সো এটাই। বাহ, এবং দারুণ। আপনি গানের সঙ্গেও যুক্ত ছিলেন, ছবিও আঁকতেন। গানের সঙ্গে যুক্তটা আসলে নিজ ইচ্ছায় ছিলাম না। ছোটবেলা থেকে আসলে যখন বড় হয়ে ওঠা হয়, বাবা মার অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা থাকে, যেগুলা আমার মনে হয় যে তাদের ছেলেমেয়েরাই পূরণ করেন। সো আমার মায়ের খুব শখ ছিলেন যে আমি একটু মানে গান গাওয়া শিখবো বা খুব সুন্দর গান গাইতে পারবো। সো আমি যখন মাস্টারমাইন্ডে থাকি, মাস্টারমাইন্ডে ক্লাস 6 থেকে আমি জয়েন করি, আচ্ছা। তখন ওখানে আর কি আমাদের একটা ক্লাস ছিল, সিঙ্গিং ক্লাস, যেখানে পুরা ক্লাসকে একসাথে যুক্ত করে নিয়ে গিয়ে ওখানে একজন মিউজিক টিচার ছিলেন, উনি গান শেখাতেন। এবং আমি ওই সময়টাতে অনেক চুপচাপ হয়ে যাই, একটু ইন্ট্রোভার্টেড ছিলাম। সো আমি যে মানুষের সামনে এতগুলা মানুষ আমার দিকে তাকিয়ে থাকবে, আমি তাদের সামনে গান গাইবো, গান গাইতে পারি না, এটা আমার কাছে খুব লজ্জাজনক একটা বিষয় ছিল। খুব বেসুরায় গাইতাম। তো পরে আমার মার কাছে মনে হলো যে আচ্ছা না, ঠিক আছে, তাহলে তোমাকে একটু গান শিখাই, তুমি যাতে ভালো করে গানটা গাইতে পারো। তো ওখানেই আমাদের শাইনপুকুরে একজন আপু ছিলেন, যিনি সঙ্গীত শিখাতেন। উনি এসে আমাকে ওই হারমোনিয়াম বাজিয়ে গান শেখানোটা শুরু করেছিলেন। এটা মায়ের আশাটা পূরণ করা হয়, যদিও আমি কখনো এটাকে আসলে ওভাবে প্রফেশনালি করে- আসলে কখনো গান করা হয়নি। আমরা আরেকটু বইয়ের প্রসঙ্গে আসি। আপনার বাবা একসময় আপনাকে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে যুক্ত করলেন সদস্য হিসেবে। কেমন ছিল সেই অভিজ্ঞতা? এটা কত সাল, বা আপনি কোন ক্লাসে পড়তেন? এটা খুবই আগের কথা। এটা হচ্ছে গিয়ে আমার সঙ্গীত শিল্পী শিখার আরো আগের। তখন আমার ওই সময়টাতেই আর কি ভাইয়াকে প্রথমে লাইব্রেরি কার্ডটা দেওয়া হয়। তো আমি আর ভাইয়া একসাথেই যেতাম ওখানে বই পড়া, তখন খুব সুন্দর জায়গা ছিল, বসে আমরা বসতাম, বসে উনি কিছু বই আমাকে বের করে দিতেন, দেখতাম, কয়েকটা বই নিয়ে যেতাম। তো ওই সময়টাতেই আর কি উনি আমাকে ইন্ট্রোডিউস করেন কিছু কিছু ধরনের বইয়ে। আচ্ছা। তো তখন থেকে শুরু। একটা ছোট্ট জিনিস জানতে ইচ্ছে করছে, আপনার নানু বাড়ি যেহেতু বিহারে, আমরা যেটা হয় যে প্রতি বছর স্কুলে যখন সামার ভ্যাকেশন আসে, উইন্টার ভ্যাকেশন আসে, আমরা নানু বাড়িতে ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যাই। আপনার ক্ষেত্রে কি তেমন হয়েছিল? মানে বিহারে কি নিয়মিত যাতায়াত ছিল? খুব নিয়মিত ছিল না, কিন্তু বছরে 2 বছরে যাওয়া হতো। যেহেতু বিদেশ যাওয়ার একটা ব্যাপার ছিল, সো আমরা খুব ফ্রিকুয়েন্টলি যেতে পারতাম না, বাট অনেক সময়ই যেতাম। এবং আমার ওখানে যেহেতু আমার মা সব থেকে ছোট বোন, আমার মামা, আমার খালারা তাকে নিজেরা ছোটবেলা থেকে অনেক আগলিয়ে আদরে বড় করেছেন। দেখা যেত যখন আমরা যেতাম, তখন আমাদেরকে সেই আদর আরো বেশি করে হচ্ছে গিয়ে আদরে পেলে পুষে বড় করতেন। তো ওই সময়গুলা আমার মনে আছে। আমাদের ওখানকার বাড়িটা তো হচ্ছে ধরেন যে বড় উঠান বাড়ি টাইপের, বড় একটা গেট, মাঝখানে অনেক বড় একটা জায়গা। দাদা বাড়িটাও এরকমই ছিলেন। তো ওখানে খেলাধুলা করা, দৌড়াদৌড়ি করা, ওই জিনিসগুলো আমার খুব মনে পড়ে। যদিও এখন মানে আমার রিলেটিভ সবাই খুব একজন বেঁচে নেই, আচ্ছা। কিন্তু নানিও তো বেঁচে নেই, নানা অনেক আগেই মারা গেছেন মা ছোট থাকতেই।
কিন্তু মনে হয় যে ওই সময়টা ফিরে পেলে হয়তো বা ভালোই এখন আর লাগতো। যাওয়া হয় না হয়তো কাজে এখন কারোর সঙ্গে কি যোগাযোগ নেই ওখানে, আপনার মা বা যারা আছেন এখন? যোগাযোগ আছে, এখন তো ডিজিটালের যুগ, সো দেখা যায় যে ফোনে, ফেস টাইমে বা হোয়াটসঅ্যাপে করে হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ হয়। কিন্তু সবাই মানে এখন আমাদের কাজিনস, ভাই বোনরা এমন এমন জায়গায় সবাই ছড়ানো আছে যে এক চাইলেও আর জায়গাতেই একসঙ্গে দেখা করা এবং যায় না। দূরত্ব আসলে জেরেন একটা অনেক বড় একটা ফ্যাক্ট যোগাযোগের ক্ষেত্রে একদমই আনিস, যেটা আসলে লং অনেক ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে। আমরা একটু স্কুলের প্রসঙ্গে আসি, কেমন ছাত্রী ছিলেন আপনি? আমার মনে হয় না আমি খুব ভালো ছাত্রী ছিলাম। আমি সব সময় হচ্ছে যেই সাবজেক্টটা আমার পছন্দ হতো বেশি, আমি ওটাতে খুব ভালো করতাম। কিন্তু যেমন আমি অঙ্কে, ফাইন্যান্সে খুবই কাঁচা, সো দেখা যেত যে আমি ওই সাবজেক্টগুলোতে খুব একটা বেশি মনোযোগ দিতে চাইতাম না, তো খুব তাহলে বেশি ভালো করতাম পড়া না। হতো কোন সাবজেক্টে ভালো লাগতো? ইংলিশ। ইংলিশ। ইংলিশ, হিস্ট্রি আমার ফেভারিট সাবজেক্ট আচ্ছা, ছিল। লিটারেচার, এই ধরনের সাবজেক্টগুলো আমার খুব পছন্দের ছিল, আমি ওগুলোতে সব থেকে ভালো করতাম। আমাদের ক্রিয়েটিভ রাইটিং একটা ক্লাস হতো, আমার মনে আছে আমি একটা ক্লাসে বসে একটা পোয়েম লিখেছিলাম এবং টিচারের তার এত ভালো লেগেছে ওটা, উনি সব ক্লাসের মধ্যে ওটা দেখিয়ে বললেন এবং পরবর্তীতে ওই পোয়েমটা আমার আরেকজন আপু ডেইলি স্টারে ওটা পাবলিশও করিয়ে দেন। বাহ, বাহ, দারুণ। চমৎকার। স্কুলে ওটা থাকা অবস্থায়? স্কুলে থাকা কোন স্কুলে পড়েছেন? সানশাইন বোধহয় না? একদম ছোটবেলায় কিন্ডারগার্টেনে সানশাইনে ছিলাম, তারপর মনে হয় ওখান মেপল লিফ। থেকে মেপল লিফে যাওয়া হয়, মেপল লিফ থেকে মাস্টার। আপনার তো পুরো স্কুল জার্নিটা ইংলিশ মিডিয়ামেই ছিল। জি। এরপরে ভার্সিটিতেও তো আপনি বিবিএ North করলেন South-এ, নর্থ জি। সাউথে ইংলিশ মিডিয়ামে। সো এই যে ইংলিশ মিডিয়ামের স্কুলের মানে সেইখানের আবহাওয়াটা কেমন ছিল? আমি মেপল লিফে থাকতে পুরোপুরি মেয়েদের সেকশনে ছিলাম আর কি, মেয়ে ছেলে যেহেতু আলাদা। মাস্টার মাইন্ডে যাওয়ার পরে তখন কোয়েড ভার্সনে আমাকে এনরোল করানো হয়। তো আমার মনে হয় যে স্কুল লাইফটা এক এক সময় এক এক ধরনের এক্সপিরিয়েন্স ছিল। ছোটবেলায় সানশাইনে খুবই উৎফুল্ল, খুবই সুন্দর একটা শৈশব কাটিয়েছি। তারপরে মেপল লিফে যাওয়ার পরে ওখানে আরেক ধরনের একটা এক্সপিরিয়েন্স ছিল, ওখানে শুধু মেয়েরা, আমাদের অন্য ধরনের একটা এনভায়রনমেন্ট, সেলাই শেখানো হতো, খেলাধুলাও ওরকম ধরনের হতো। কোয়েডে যাওয়ার পরে অনেক ধরনের আমার নিজের একটু মানিয়ে উঠতে প্রথম দিকে সময় লেগেছে, যে আমি তো আসলে জানি না আমি এই নতুন জেন্ডারের সাথে কিভাবে করে ইন্টারঅ্যাক্ট করব। সো কিন্তু তারপরেও দেখা গেছে যে যখন আপনি ওই এনভায়রনমেন্টে একটা বাচ্চাকে নিয়ে আসবেন, আস্তে ধীরে ওই ওই জায়গাটাতেও আপনার মানে ইয়েটা মানিয়ে নেওয়াটা হয়ে যায়, মানিয়ে আসলে। নেওয়াটা হয়ে যায়। মানিয়ে নেওয়া। শৈশবে তো আসলে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু পরবর্তী সময় দেখা গেল আপনি নর্থ সাউথ থেকে বিবিএ সম্পন্ন করলেন। এই যে ডাক্তার হওয়ার যে স্বপ্ন, এটা কি আসলে আপনার স্বপ্ন ছিল নাকি পরিবার থেকে একটু চাপিয়ে দেওয়ার কোনো একটা স্বপ্ন ছিল? আমার মায়ের অনেক বড় একটা শখ ছিল, এবং যেহেতু উনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন, উনি সায়েন্স নিয়ে পড়াশোনা করতেন, ওনার আচ্ছা। নিজের ডাক্তার হওয়ার খুব বড় শখ ছিলেন। তো ওনার মনে হচ্ছে যেহেতু উনি ওই স্বপ্নটা পূরণ করতে পারেনি, ওনার মেয়েকে দিয়ে হয়তো বা পূরণ করাবেন। সেই থেকেই আসলে ডাক্তারের স্বপ্নটা প্রথমে দেখা। কিন্তু এই যে যখন লেখালেখি শুরু করি, তখন মনে হলো যে আমি আসলে ডাক্তারি না পড়ে ক্রিয়েটিভ সাইডে যেতে চাই। কবি হওয়ার ইচ্ছে হয়নি কখনো? আমার এখনো সব থেকে বড় স্বপ্ন, যেটা আমি আশা করি কোনো না কোনো এক সময় গিয়ে পূরণ হবে, যে আমি একজন হয়তোবা লেখক হব এবং নিজের একটা বই পাবলিশ করব কোনো এক সময়। লেখালেখিতে বা প্রজেক্ট ম্যানেজমেন্টে আপনি অলরেডি অ্যাওয়ার্ড পেয়েছেন, সো আমার মনে হয় খুব শীঘ্রই আপনার বইও আসবে। কি বললো আনিস? তো নর্থ সাউথের জীবনটা নিয়ে একটু শুনতে চাই, কেমন ছিল? নর্থ সাউথটা খুবই অন্য ধরনের একটি সময় ছিল, কারণ ওই সময়টুকুটা আমি সপ্তাহে 4 দিন ক্লাস করতাম, সকাল 8টা থেকে বিকাল পর্যন্ত। তো ওই সময়টুকুটা আমার মনে হয়েছে যে বাবা মার থেকে দূরে, নিজের একটা জগতে, নিজের একটা ইউনিভার্সিটি আমি হচ্ছে গিয়ে পড়াশোনা করছি বা নিজে কাজ করছি। তো বিবিএ শুরু করা হয় যদিও, মাঝখানে গিয়ে এই যে আমি যেটা বললাম অঙ্কে এবং ফাইন্যান্সে আমি খুব কাঁচা। তো যখন দেখা গেছে যে আমি ওই সাবজেক্টগুলোতেই মেইনলি বারে বারে একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছি, এবং তার পাশাপাশি ওখানে ইংলিশ ডিপার্টমেন্টটাও খুব ভালো ছিল, আমার মনে হলো যে আমি চুপ করে হয়তো বা এই জায়গাটাতে আস্তে করে ইংলিশ ডিপার্টমেন্টে শিফট করে যাব।
আমি বেশ কয়েকটা কোর্সেসও করি, ফিকশন রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং, অনেক ভালো করি। কিন্তু পরের দিকে আমার ভাইয়ের মনে হলো যে কি ব্যাপার, তুমি কি করছো দেখি তো। এবং তখন দেখতে গিয়ে তারা বললেন যে না, তোমাকে তো বিবিএ তে ফেরত আসতে হবে, ইংলিশটাতে আসলে খুব অত বেশি হয়তো বা প্রসপেক্ট নেই ক্যারিয়ার এন্ডে। সো বাবার ইচ্ছা ছিল যে আমি বিবিএটাই শেষ করি এবং সেই থেকে আবার বিবিএ তে ফেরত এসে বিবিএটাকে শেষ করা। আচ্ছা আচ্ছা। কোন সাবজেক্টে আসলে আপনি বিবিএ সম্পন্ন করলেন? মার্কেটিং। মার্কেটিং। মার্কেটিং এ মেজর করা হয় এবং হিউম্যান রিসোর্স একটা মাইনর করা হয়। বিবিএ তো আসলে পড়াশোনার চাপটা অনেক বেশি। নর্থ সাউথের মতো একটা বিশ্ববিদ্যালয়ে আসলে পড়াশোনা করেছেন, সেখানে অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এই চাপগুলো আসলে সামলাতে পারছিলেন? এবং মনে মনে একটা লেখক সত্তা সবসময় আপনার রুকিয়ে দিচ্ছে, হ্যাঁ, কেমন ছিল আসলে? আমি মনে করি আমার মধ্যে ওই হয়তোবা প্রবণতাটা আছে যে কোনো কিছু যদি আমার মন মতো না হয়, যেটা আমাকে করতে হবে ওর ভিতর দিয়ে নিজেকে খুঁজে নেওয়া। সো আমি মার্কেটিং এর উপরে মেইনলি ফোকাস এই জন্যই করি কারণ ওখানে একটা ক্রিয়েটিভ অ্যাসপেক্ট থাকে। তো আমার এই যে অ্যাসাইনমেন্টগুলো যেগুলো বললেন, প্রজেক্ট যেগুলো বললেন, প্রেজেন্টেশনস যেগুলো, আমার এগুলো খুব ভালো লাগতো। আচ্ছা। এবং আমি প্রেজেন্টেশনে যথারীতি খুব ভালো করতাম। সবসময় দেখা যেত যে আমি ওই অ্যাকনলেজমেন্ট বা ক্লাসে দাঁড়িয়ে আমাকে ওই মেইন নাম্বারসগুলো দেওয়া, তো ওই বিষয়টা আমার জন্য খুব এনজয়েবল ছিল, যে কারণেই আমি দেখা যায় যে পরবর্তীতে মার্কেটিংটা মেজর করে শেষ করে আমি ক্রিয়েটিভ একটা ক্যারিয়ারে যোগ দিই। বাহ। পড়াশোনা সম্পন্ন করার পরে প্রথম কাজ কি ছিল আসলে আপনার? আমি একটি মার্কেটিং এজেন্সিতে যোগ দিই, ডিজিটাল মার্কেটিং এজেন্সি কুকিজার। এবং সেখানেও আমার মনে হয় যে যখন আমি প্রথম গিয়ে, আমাদের একটা ইন্টারভিউ সেকশন হয়, ইন্টারভিউ সেকশন বা প্রেজেন্টেশন সেকশন, ওনারা অ্যাসেসমেন্টের জন্য ডাকে অনেকগুলো ক্যান্ডিডেটকে, ডেকে তাদেরকে একটা অ্যাসেসমেন্ট দেয়, একটা প্রেজেন্টেশন বানাতে হবে একটা ব্র্যান্ডের উপরে। এবং আমার মনে আছে আমি প্রেজেন্টেশনটা শেষ করার পরে সবাই ওখানে পুরো অফিস জুড়ে হচ্ছে গিয়ে বসেছিলেন যে প্রশ্ন করবেন, সবাই একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন যে আসলে কি প্রশ্ন করা যায়। তো আমার কাছে মনে হয় যে আমি যখন জয়েন করি আমার ওই কনফিডেন্সটা ছিল যে না, আমি ভালো করতে পারবো। আচ্ছা। এবং আমার আশেপাশের মানুষজনও আমাকে ওভাবে করে আসলে দেখেছে এবং এনকারেজ করেছে, সাপোর্ট দিয়েছে, যে কারণে আমি এখনো মনে হয় যে এই জায়গাতে আসতে পেরেছি। সেখানে আপনার কাজটা আসলে কি ছিল? আমার কাজটা ছিল একজন ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি এক্সিকিউটিভ হিসাবে আমাকে বিভিন্ন ব্র্যান্ডের জন্য প্ল্যান করা লাগতো। আচ্ছা। তো দেখা যেত যে শুধু একটা ব্র্যান্ড না, আমরা বিভিন্ন ধরনের ব্র্যান্ড নিয়ে কাজ করছি, এফএমসিজি, ট্রান্সপোর্ট, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের জন্য। তো তারা কি ধরনের ক্যাম্পেইন করবে, তারা কোন মানুষজনের কাছে পৌঁছাতে চায় এবং তাদের সাথে কিভাবে যোগাযোগ করবে, কিভাবে পৌঁছাবে, ওই ধরনের বিষয় নিয়ে আমাকে বেশ কিছু ক্যাম্পেইন প্ল্যানিং বা ওভারঅল কন্টেন্ট প্ল্যানিং বা একটা ব্র্যান্ডকে দাঁড়া করানোর একটা প্ল্যানিং স্ট্র্যাটেজি করা, যে একটা এই ব্র্যান্ডটাকে আসলে কিভাবে মানুষের দেখা উচিত, সে যদি একটা জায়গায় পৌঁছাতে চায় তাকে কি ধরনের স্ট্র্যাটেজি করলে, পজিশনিং করলে সে ওই জায়গায় পর্যন্ত পৌঁছাতে পারবে। So, এই যে কুকিজারে যুক্ত হওয়ার বিষয়টা, এটা তো আসলে আপনি পড়াশোনা শেষ করার পরই দ্রুত আসলে পেয়ে গেলেন, বিষয়টা আসলে কিরকম? দ্রুত পেয়ে গেছি, কিন্তু এর আগেও দেখা গেছে আমার পড়াশোনার সময় আমি অনেক ছোটবেলা থেকেই কিছু না কিছুতে যুক্ত ছিলাম কাজ করার মধ্যে। আমার ইন্টার্নশিপ ছিল আরেকটা পিআর এবং মিডিয়া এজেন্সিতে, মেলানিটস। ওখান থেকে আমি বেশ কিছু বেসিকসগুলো শিখে আসি, যে ধরেন প্ল্যানিং, ব্র্যান্ডিং, মার্কেটিং যেহেতু মেজর ছিল, সো ওই নলেজগুলোকেও তখন একদম ফ্রেশ কাজে লাগাতে আমার সাহায্য হয়েছে। মানে সেখান থেকে আপনার মানে কর্মজীবনের যাত্রাটা শুরু হলো কুকিজারে। কত বছর ছিলেন? আমি ওখানে ছিলাম 1.5 বছর। 1.5 বছরের মতো। পরবর্তীতে কোথায় আবার শিফট? পরবর্তীতে তার পাশেই ওখানে আমার প্রাভা হেলথ ছিল, এবং প্রাভা হেলথে আমাকে একজন মার্কেটিং এবং কমিউনিকেশনস এক্সিকিউটিভ হিসাবে যুক্ত করা হয়। ওখানে আমার প্রথম কমিউনিকেশনস যেই শব্দটি, এই শব্দটি নিয়ে কাজ করা হয় খুব বেশি। আমার বস ছিলেন কুতুব ভাই, ওনার সাথে এখনো যোগাযোগ আছেন। তো উনি আমার ফার্স্ট এই যে কমিউনিকেশনস কি, মার্কেটিং এবং কমিউনিকেশনস এর মধ্যে যে পার্থক্যগুলো আছে, জি, ওই জিনিসগুলো বুঝতে এবং শিখতে সাহায্য করেন। বাহ, দারুণ। সেখানে কি শিখেছিলেন আসলে? কমিউনিকেশন জিনিসটা অনেক বেশি বিস্তৃত, আমরা জানি যে ব্র্যান্ডের ক্ষেত্রে তো আরো বেশি এই জিনিসটা খুব মানে ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি সঠিকভাবে কমিউনিকেশন করা যায়, একটা ব্র্যান্ড অনেক দূর পর্যন্ত যেতে পারে। তো প্রাভা হেলথ থেকে আপনার মানে লার্নিংটা কি ছিল?
আমার মনে হয় আমার সব থেকে বড় লার্নিং ছিল হচ্ছে গিয়ে কোয়ালিটি। কারণ আমাদের যে সিইও ছিলেন মিস সিলভানা কাদের সিনহা, উনি কিন্তু বেশ রেকগনাইজড একজন, আই বিলিভ শি ইজ আ ভেরি গ্রেট লিডার অ্যাজ আ ওমেন। উনি হচ্ছে গিয়ে ধরেন যে এক একটা পিক্সেল ধরে ধরে উনি দেখতেন যে ডিজাইনটা ঠিক আছে নাকি, একটা ফুল স্টপ ঠিক আছে নাকি, একটা কমা ঠিক আছে নাকি। এবং ওখান থেকে আমার মনে হয় যে শুধু কাজ করার জন্যেই না, কাজটা যে ঠিক মতন হচ্ছে নাকি, কোয়ালিটি সম্পন্ন হচ্ছে নাকি, আমার তো করার ক্ষমতা আছে, আমি কি সেই নজর দিয়ে দেখছি নাকি। কারণ আমি একটা জিনিস যখন মানুষের কাছে চলে যাবে, যদি কোথাও ভুল থাকে ওটা কিন্তু আর ফেরত আনার কোনো সুযোগ নেই। তো কমিউনিকেশনসে মার্কেটিং এবং মার্কেটিং একটা টুল, কমিউনিকেশনস বা মানুষের কাছে ওই মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা। কমিউনিকেশনসটা হচ্ছে যে আপনি কিভাবে করে মানুষের সাথে কমিউনিকেট করছেন বা কি ধরনের কমিউনিকেশন স্ট্র্যাটেজিজ ইউজ করছেন। সো দুটোই করেছি, ইন্টারনাল এবং এক্সটার্নাল কমিউনিকেশনস দুই জায়গাতেই দেখা হয়েছে, এবং কিভাবে সঠিকভাবে কাজগুলো করতে হয়। এবং আমার মনে আছে যে আমরা কোনো কিছু ওনাকে দেখানোর আগে আগে নিজেরা দেখে নিতাম যে সবকিছু ঠিক আছে, তো একটা পিক্সেল ঠিক আছে, একটা ফুল স্টপ ঠিক আছে, কমা দাঁড়ি Review সবকিছু রিভিউ করে উনি তারপরে দেখতেন। কয় বছর ছিলেন ওখানে প্রাভা হেলথে? ওখানেও আমার 1.5 বছরের মতন থাকা হয়। খুব অল্প সময়ের জন্য আসলে থাকেন, তারপর আবার দ্রুত সুইচ করেন, তাহলে মনে কারণটা হয় কি শেখা আসলে? যায় বেশি। আমার কাছে মনে হয় যে ওই সময়টাতে এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা গল্প। কারণ প্রাভা হেলথে থাকতে থাকতে আমাদের কাছে একটা অর্গানাইজেশন থেকে কয়েকজন মানুষ আসেন, এবং তারা হচ্ছে গিয়ে মেডিকেল সাপোর্টের জন্য আমাদের কাছে এসেছিলেন যে আমরা তাদেরকে কোনো ধরনের ভ্যাকসিনস বা মেডিকেল সাপোর্ট দিয়ে সহায়তা করতে পারবো কিনা। এবং আমার মনে আছে খুব ভালো মতন তারা বাংলাদেশের সেক্স ওয়ার্কার্সদের সাথে কাজ করতেন তাদের ছেলে মেয়েদেরকে দিয়ে। আচ্ছা। তাদের যারা ছেলে মেয়ে আছে তাদেরকে দেখার আসলে কেউ নেই, তাদেরকে যে সোসাইটিতে আবার ইন্টিগ্রেট করতে হবে ওই কাজটা কিন্তু কেউ করছে না। তো আমার কাছে মনে হলো যে বা আমি তো প্রাভাতে থেকে ভালো কাজ করছি, একটা হেলথ কেয়ার অর্গানাইজেশনে কাজ করছি, সোশ্যাল মানে একটা ইম্প্যাক্ট যুক্ত কাজ করছি বাংলাদেশে, কিন্তু এটা তারপর একটা প্রফিট মেকিং বিজনেস। কিন্তু তারা যে কাজটা করছে এটা কিন্তু পুরোপুরি একটা ধরনের সোশ্যাল একটা অ্যাসপেক্ট থেকে তারা এই কাজটা করছে। এবং আমার কাছে মনে হয় যে প্রফিট মেকিং বিজনেস ইজ গ্রেট, বাট এট দ্য সেম টাইম আমি এমন কিছু একটা করতে চাই যেটা আসলে হ্যাজ সাম রিয়েল ইম্প্যাক্ট, যে একদম যে মানুষগুলো হয়তো দরিদ্র বা তাদের কেউ নেই তাদের সাথে আমি কাজ করতে চাই। এবং ওই মিটিংটার পরপরই গিয়ে আমি আসলে বিভিন্ন এনজিও কোথায় কি আছে, কি কি কাজ করছে দেখা শুরু করি, এবং তখন আমি সাজেদাতে অ্যাপ্লাই করি এবং এই তো। এরপর সাজিদাতে আপনি সুইচ করেন। এই যে নারী হিসেবে আপনার কাজ করা, বর্তমান সময়ে আসলে অনেক পরিবর্তন এসেছে, নারীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করছে। একটা সময় হয়তো বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল। কি মনে হয় আসলে আপনার জন্য কতটা চ্যালেঞ্জিং হয়েছে বা ছিল? কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন? একদম প্রথম দিকে চ্যালেঞ্জ ফেস করেছিলাম কিছু কিছু, যেহেতু আমি বাড়ির সব থেকে ছোট মেয়ে। আমার বাবা একটু কনজারভেটিভ ধরনের হলেও প্রথম দিকে উনি হচ্ছে কি খুব আগলিয়ে রাখতে পছন্দ করতেন। তো আমার মনে আছে যখন আমি ফার্স্ট চাকরিতে ঢুকি মেলানিতে, আমার চাকরি শেষ হওয়ার কথা 5টায়, উনি ঠিক 5টার আগে থেকে এসে বাইরে বসেছিলেন এবং 5টা থেকে কল দেওয়া শুরু করেছেন, কি ব্যাপার তোমার শেষ হয়নি, তোমার শেষ হয়নি, আর কতক্ষণ, এত কি কাজ করা লাগছে, তাড়াতাড়ি করে নামো। তো ওখান থেকে যে আমি এখন তারপরে ধরেন যে কাজ থাকলে রাত্রে বসে কাজ করা বা লেট পর্যন্ত থেকে কাজগুলো শেষ করে বের হওয়া, আমার মনে হয় এটা অনেক বড় একটা জার্নি ছিল, অনেক বড় একটা চেঞ্জ ছিল, মাইন্ডসেট চেঞ্জ। কারণ তারা নিজেরাও দেখেছে যে আমার মেয়ে হয়েছে তো কি হয়েছে, সে কিন্তু অনেক ভালো ধরনের কাজ করছে। তারা ওই জিনিসটা রেকগনাইজ করতে পেরেছে এবং ওই রিয়েলাইজেশনটা বোথ সাইড থেকেই ছিল। দারুণ। এই যে আপনি প্রফিটেবল অর্গানাইজেশনে যে কাজ করতেন, খুব সুন্দর একটা কথা বলছিলেন যে আপনার তখন মনে হয়েছিল যে আপনার কিছু করা উচিত সোশ্যাল ইম্প্যাক্টের জন্য। মানে আপনার মনের মধ্যে সব সময় ছিল যে নন প্রফিটেবল কোনো অর্গানাইজেশনের সমাজের জন্য কোনো কাজ করা, এবং এই জন্যই সাজাদা ফাউন্ডেশনে গেলেন। সেখানে আপনার ডেজিগনেশনটা আসলে কি ছিল? আমি ওখানে প্রথমে জয়েন করি একজন কমস কোঅর্ডিনেটর হিসেবে কমিউনিকেশনসের। তো কমিউনিকেশনস টিমের আমাদের যত ধরনের কাজ, মানে সাজিদা ফাউন্ডেশন তো বেশ বড় একটি অর্গানাইজেশন, তাদের অনেক ধরনের প্রোগ্রামস আছে। তারা মাইক্রো ফাইন্যান্সে কাজ করেন, নারীদেরকে নিয়ে, ছোট বাচ্চাদেরকে নিয়ে, পথ শিশুদেরকে নিয়ে অনেক ধরনের কাজ করে থাকেন। এখন ক্লাইমেট, ওয়াটার। তো
আমার আসলে বিভিন্ন সেক্টরে ওই কন্ট্রিবিউট করার অনেক সময় এবং অনেক সুযোগ ছিল। তো আমি কমিউনিকেশনস মেটেরিয়াল ডেভেলপমেন্টের থ্রু দিয়ে এই যে এই প্রোগ্রামের ইম্প্যাক্টগুলোকে তুলে ধরা, একদম ফিল্ড লেভেলে গিয়ে, একদম ধরেন যে গ্রামে গিয়ে, গাবুরাতে গিয়ে, এখানে গিয়ে, সেখানে গিয়ে তারা কি ধরনের মানুষ আছে, তারা কিভাবে বসবাস করছে, তাদেরকে আমরা কিভাবে সহায়তা করছি বা তাদের আসলে কি দরকার, ওই গল্পগুলোকে তুলে ধরা হচ্ছে গিয়ে আমার মনে হয় আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট। তার মানে আপনার সরাসরি রুট লেভেলে যে কাজ করা হয়েছে, কোথায় যদি বলি স্পেসিফিকলি জানতে চাই? অনেক জায়গাতে আসলে আমি গত 5 বছরে বেশ অনেকগুলা জায়গাতে ট্রাভেল করেছি অফিসের থ্রুতেই, খুলনা, গাবুরা, কুমিল্লা, অনেকগুলো জায়গাতে আমার যাওয়া হয়েছে। আমার এখন আসলে এতগুলো জায়গার নামও মনে নেই, কিন্তু খুবই রিমোট ভিলেজেস, ধরেন যে শহরের ভিতরেও না, আমরা একদম রিমোট একটা রুরাল ভিলেজের ভিতরে গিয়ে এই মানুষগুলোর সাথে দেখতাম বা কাজ করতাম এবং তাদের সাথে একদম ওনাদের পাশাপাশি বসে ওই কথাবার্তাগুলো, ওনাদের জীবনী জানা, ওই গল্পগুলো, তাদের জীবনী গল্পগুলো তুলে নিয়ে আসা হচ্ছে কি সব থেকে বড় কাজ ছিল। কি ধরনের পরিবর্তন আনার জন্য আসলে আপনারা চেষ্টা করছেন বা কতখানি সফল হয়েছেন? আমার মনে হয় অনেকটুকুই আমরা কাজ করতে স্পেসিফিক পেরেছি। কোনো ঘটনা কি এই মুহূর্তে মনে পড়ছে যেটা আপনাদের প্রজেক্টের মাধ্যমে আপনারা চেঞ্জ করতে পেরেছেন? সব থেকে বড় যেটা আমার কাছে মনে হয় এই ধরনের প্রজেক্টের থ্রুতে কাজ হয়, যে একটা নারীর ক্ষমতায়ন, ওমেন এম্পাওয়ারমেন্ট যেটা আমরা বলে থাকি। এখন ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেকেই আমরা অনেক ধরনের কথা বলি, কিন্তু এই একদম এই সোসাইটাল লেভেলে ওমেন এম্পাওয়ারমেন্টটা কিন্তু অন্য ধরনের। আপনারা দেখবেন যে বাংলাদেশে বেশিরভাগ কিন্তু নারী ড্রিভেনই সব মানে হাউসহোল্ড চালিত থাকে। নারীরাই কিন্তু ধরেন যে তার ওই কর্ম করে জীবনে সবকিছু তারা হচ্ছে গিয়ে খাবার দাবার ইনকাম করে নিয়ে আসে। সো ওনাদের ইকোনমিক এম্পাওয়ারমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সাজেদা ফাউন্ডেশন এই জায়গাটাতে অনেক বেশি ফোকাস করতেন। নারীদেরকে তারা যে কাজ করছেন তাদেরকে ওই ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা বুঝানো, মাইক্রো ফাইন্যান্সের থ্রুতে। এরকম অনেক গল্প আমি দেখেছি যে একজন ওয়াইফ তার নামে হচ্ছে গিয়ে হাজবেন্ড লোন নিত, কারণ আমরা নারীদেরকে হচ্ছে গিয়ে লোনটা বেশি দিয়ে থাকি, প্রায়োরিটি দেওয়া হয়। হ্যাঁ, এবং সে লোনটা নিয়ে হয়তোবা অন্য কারোর সাথে বিয়ে করে ভেঙে গেছে। আচ্ছা। এবং তার সবকিছু, সে একটা বিজনেস গড়ে তুলেছে, তার একটা টেইলারিং গড়ে তুলেছে, সবকিছু নিয়ে সে চলে গেছে, এন্ড কারেন্টলি শি হ্যাজ নাথিং। কিন্তু সে যে ওই কিছু নাই থেকে আবার নিজেকে এত বড় একটা জায়গাতে গড়ে তুলেছে, এই ধরনের গল্পগুলো না খুব ইন্সপিরেশনাল ছিল। যে আমি চেষ্টা করলাম, গড়ে তুললাম, কষ্ট করলাম, শ্রম দিলাম, তারপর আমার কাছ থেকে সবকিছু নিয়ে নেওয়া হলো, কিন্তু আমি গিভ আপ করিনি। কারণ আমরা তাদেরকে ওভাবে করেই হচ্ছে গিয়ে তারপর আবার সাপোর্টটা দিতাম যে না, তুমি আবার আসো, আমরা তোমাকে অন্যান্য জায়গাতে হচ্ছে গিয়ে সহযোগিতা করছি, ট্রেনিং দিচ্ছি, তোমাকে ফাইন্যান্সিয়াল লিটারেসি গুলো শিখাচ্ছি। তো তখন আবার দেখা গেছে যে ছোট্ট একটা টেইলারিং জায়গা থেকে তারা এখন খুব বড় একটা বিজনেস করে তুলেছে। এটা দেখতে খুব ভালো আপনি লাগতো। যেমনটি বলছিলেন যে নারীদেরকে আপনারা লোন দেওয়ার ক্ষেত্রে প্রায়োরিটি দেন, শুধু আপনারা নন, বিশেষ করে এনজিও সংস্থাগুলো দেয়। সেক্ষেত্রে পুরুষটি হয়তো বা তার নিজের প্রয়োজনে লোনটা নিচ্ছে এবং একটা সময় হয়তো বা সে অন্য কাউকে বিয়ে করে চলে যাচ্ছে। এই যে একটা সংকট, এই সংকটটা আসলে কিভাবে আসলে ম্যানেজ করেন আপনারা? কারণ আপনারা তো আসলে সেই যে লোনটা দিচ্ছেন সেটা তো আসলে পাচ্ছেন না, সে তো ডিফল্টার হয়ে গেল। এবং একজন নারীর পক্ষে আসলে এই মানসিক অবস্থাটা, এই সংকটের অবস্থাটা খুবই করুণ হয়। আমরা নর্মাল লোন ধরেন দেওয়ার মতন ওভাবে করে জিনিসটাকে একটা যে কেন দিচ্ছ না, টাকাটা ফেরত দাও, বা তাকে চেজ করা, ওই জায়গাটা থেকে আসলে আমরা কাজ করতাম না। আমরা চেষ্টা করতাম আর একটু সহানুভূতিশীল হয়ে কাজটা করার। তো এমন হতো যে ধরেন আপনি 10,000 টাকা লোন নিয়েছেন, সে হয়তোবা সপ্তাহে 10 টাকা করে আমাদেরকে ফেরত দিবে। 10 টাকা কিন্তু তার জন্য খুব বড় একটা ব্যাপার না। তো ওভাবে করে আস্তে 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 করে ছোট ছোট মানে পরিমাণ দিয়ে তাকে হেল্প করা হতো। ইন্টারেস্টটাও কিন্তু আমরা ওরকম ভাবে নিতাম না, একদম বেয়ার মিনিমাম, অথবা কোনো কোনো ক্ষেত্রে হয়তো ইন্টারেস্ট নেই। তো এবং তার পাশাপাশি আমরা নারীদেরকে ধরেন যে জেন্ডার ইনক্লুশন নিয়ে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে, এই ধরনেরও তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো যে আসলে কিভাবে বুঝবা যে তোমার সাথে খারাপ হচ্ছে নাকি ভালো হচ্ছে। শুধু যে তাকে ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে কাজ করা,
সেটা কিন্তু নাই, তার পাশাপাশি ওয়াশ নিয়ে আমরা মেন্টাল কাজ করি। সাপোর্ট সহ সবকিছুই আসলে আপনারা তখন দিতেন। বাহ, দারুণ। সাজিদা ফাউন্ডেশনে একটা চমৎকার অভিজ্ঞতা, একেবারে রুট লেভেল পর্যায়ে আপনার অভিজ্ঞতা হচ্ছিল, বিশেষ করে নারীর ক্ষমতায়ন এবং তাদের বিভিন্ন ক্রাইসিস ম্যানেজমেন্টে, এবং সেই সূত্র ধরে আপনি কিছু অর্জনও করেছেন। সেই অর্জনগুলো গল্পটা একটু শুনতে চাই, কেমন ছিল? বিভিন্ন ধরনের আসলে সাকসেসের মাধ্যমে আমার ওখানে থেকে কাজগুলো করা হয়। যেহেতু আমরা অনেক ধরনের স্টোরি ডেভেলপমেন্ট করতাম, অনেক ধরনের ভিডিও ডেভেলপমেন্টস হতো, কন্টেন্ট, অ্যানুয়াল রিপোর্টস। সো সব থেকে মেনশন ওয়ার্দি বা বলবো যে জানার মতন আমাদের অ্যানুয়াল রিপোর্টগুলো পরপর 3 বছর হচ্ছে গিয়ে আইক্যাপ ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছেন। এবং একবার হচ্ছে গিয়ে নেপালে সাফা অ্যাওয়ার্ডসেরও জয়েন্ট গোল্ড পাওয়া হয়। তো এটা আমার কাছে মনে হয় যে যেহেতু একজন কমস পার্সন হিসাবে, কমস ম্যানেজার হিসাবে তখন বেশ ভালো একটা রেকগনিশন পাওয়া হয়, কারণ আমরা যেই স্টোরিগুলো বা যেই কাজগুলো করছি সেটা একটা ন্যাশনাল লেভেলে রেকগনিশন পাওয়াটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা বিষয় ছিল। আপনারা জয়েন্টলি পেয়েছেন না, আপনাদের একেবারে টিম ওয়ার্ক। জি জি। মানে কি ধরনের স্টোরির জন্য আপনারা এই অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন? অ্যানুয়াল রিপোর্টে ধরেন সব ধরনের ইনফরমেশন থাকে। আচ্ছা। আমাদের হচ্ছে প্রোগ্রাম লেভেলের তথ্য থেকে শুরু করে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা কি ধরনের কাজ করেছি এবং রুট লেভেলের যে গল্পগুলো আমি তুলে ধরে নিয়ে আসতাম সেগুলোকেও হাইলাইট করা। এবং সাজেদার অনেক বড় একটা গুণ হচ্ছে ট্রান্সপারেন্সি। সো তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিংগুলো বা নাম্বারসগুলো খুব বেশি ট্রান্সপারেন্ট রিপোর্টিং হতো। তো এটাও একটা বড় কারণ ছিল। কিন্তু তার পাশাপাশি আমরা যেভাবে মানে অ্যানুয়াল রিপোর্টটিকে বানানো, তৈরি করা, কভার পেজ সহ ভিতরের কোয়ালিটি, ভিতরের স্টোরি, ভিতরের মানুষগুলোকে আমরা যাদেরকে রিপ্রেজেন্ট করতাম, সেই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আরো বেশি আর কি এটাকে সাহায্য করেছে এই পর্যায়ে নিয়ে আসার জন্য। তারপর 5টা বছর ওখানে ছিলেন আপনি, তাই তো? এরপরে আপনি কোথায় সুইচ করলেন? এরপরে আমি প্রাভাতে সুইচ করি। আবারও? হ্যাঁ, আচ্ছা। একজন চিফ অফ স্টাফ হিসাবে আমাকে প্রাভাতে ফেরত নিয়ে আসা হয়। ওখানে থাকি, ওখানে মিস সিলভানার সাথে আমার আবার বেশ অনেকদিন কাজ করা হয়। কাজ করার পরে যখন একটা সিইও ট্রানজিশন হয়, বেশ কিছু কালচারাল চেঞ্জেস হয়, এবং ওখান থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে আমার আগের কাজগুলোতে ফেরত যেতে চাই আর কি। মিস করছিলেন? জি। তো ওখান থেকে আমার শেষ পর্যন্ত আসা হয় এখন কারেন্টলি ওয়াই ভেঞ্চার্সে। এবং ওয়াই ভেঞ্চার্স আসলে খুব কাছাকাছি একটা আমার কাছে মনে হয় সংস্থা। আমি যেরকম ধরনের সংস্থা বা যে ধরনের কাজ করতে পছন্দ করি, তারা হচ্ছে একটা সোশ্যাল বিজনেস ইনকিউবেটর। প্রফেসর ইউনুস আমাদের যে পাইনিয়ার করেছে এই যে সোশ্যাল বিজনেস কনসেপ্টটা, তারা এই কনসেপ্টটাকে তুলে ধরে আসলে এস্টাবলিশড হওয়া। আমাদের ফাউন্ডার সজীব ভাই, প্রফেসর ইউনুস ওনার একজন মেন্টর ছিলেন, এবং ওখান থেকে উনি ওয়াই গোষ্ঠী এবং পরবর্তীতে ওয়াই ভেঞ্চার্স এটা নামে এস্টাবলিশড হয়, যেখানে আমরা আর্লি স্টেজ এন্টারপ্রাইজেস এদের সাথে কাজ করি এবং তাদেরকে একটা মিনিমাম সিড ক্যাপিটাল রেজ করার জন্য মেন্টরশিপ হোক, বিভিন্ন ধরনের সাপোর্ট হোক, তাদেরকে রেডি করে গড়ে তুলি, যাতে করে তারা ওই নেটওয়ার্কিং অপরচুনিটি, তারা ওই সিড ক্যাপিটালগুলো রেজ করতে পারেন। এবং এখন পর্যন্ত আমার 2019 হচ্ছে গিয়ে প্রপারলি এস্টাবলিশড হয়, 16 থেকে শুরু হয়। এখন পর্যন্ত 10 বছর হয়ে গেল, এই বছরেই আমরা 10 বছর পূর্তি করলাম। 1 মিলিয়নের উপরে, মানে 100,000-এর উপরে আমরা বিজনেসেস বা মানুষজনকে সহায়তা করেছি। 131টার মতন এন্টারপ্রাইজেস গড়ে তুলেছি। এবং ইফ আই এম নট রং, 61% কিন্তু এখানে আমরা ফিমেল এন্টারপ্রেনারদের সাথে কাজ করে থাকি। তো এখানেও ওই নারী ক্ষমতায়নের ব্যাপারটা, তা ফিমেল ফাউন্ডার্সদেরকে গড়ে তোলা, তাদেরকে ওই অ্যাক্সেসটা দেওয়া, যে তারাও বিজনেসের এই জায়গাটাতে, এন্টারপ্রেনারশিপের এই জায়গাটাতে আসতে পারে, এই জায়গাটাতে আমাদের মনে হয় অনেক বড় একটা কাজ হচ্ছে। এবং কি পরিমাণ, যদি রেশিওর কথা জিজ্ঞেস করে, ফিমেল এন্টারপ্রেনার কি পরিমাণে এখন পাচ্ছেন 26-এ এসে? অনেক বেশি, কারণ ওয়াই ভেঞ্চার্সের আন্ডারে আমাদের অরেঞ্জ কর্নার্স প্রোগ্রাম আছে। সো নেদারল্যান্ডস এম্বাসির এটা একটা ইনিশিয়েটিভ যেটা ওয়াই ভেঞ্চার্স লিড করছে। তো আমরা বিভিন্ন ধরনের, এখন 8 নম্বর কোহর্ট নিয়ে আমরা কাজ করছি, শুরু হবে। এই সবগুলো কোহর্টেই কিন্তু ধরেন যে এই যে আমরা পুরা বাংলাদেশ থেকে আমরা অ্যাপ্লিকেশনস কালেক্ট করে থাকি, শুধু ঢাকা নয়, যে এই আর্লি স্টেজ এন্টারপ্রাইজেস যারা হচ্ছে কোনো না কোনো ধরনের সোশ্যাল বিজনেস করছে, তাদেরকে ওই সুযোগটা করে দেওয়া যে তারা আসবে, ট্রেনিং পাবে, তাদেরকে ওই মেন্টরশিপ দেওয়া হবে,
বিভিন্ন ধরনের আমরা জাজেস মেন্টরসদেরকে নিয়ে আসি ট্রেনিং দেওয়ার জন্য, বিভিন্ন মার্কেটিং, ফাইন্যান্স, কমিউনিকেশনস, ওদেরকে ওই যে অ্যাগেন ওই ভায়াবল করে তোলা, যে তারা হচ্ছে কি সিড ক্যাপিটাল রেজ করবে, তারা নিজেদের প্রোডাক্টটাকে বড় একটা মার্কেটে তুলে ধরবে। তো আমাদের ফার্স্ট এখানে রিকোয়ারমেন্টটাই হচ্ছে কি একটা ফিমেল ফাউন্ডার থাকতে হবে। আচ্ছা, তো এটা ছাড়া মেল আমরা ফাউন্ডার হলে সেটা না, মেল ফাউন্ডার থাকবেই, কিন্তু- মানে আপনার একজন ফিমেল ফাউন্ডার বা কো ফাউন্ডার থাকতে হবে। থাকতেই হবে। হ্যাঁ, মানে এখন যদি এমন হয় যে আপনার কাছে নেই, কিন্তু আপনি ইউ হ্যাভ এ ভেরি গুড বিজনেস আইডিয়া, ইউ আর ডুইং গ্রেট ওয়ার্ক, তাহলে আপনি আসবেন, আমরা হয়তো বা চেষ্টা করবো আপনাকে কোনো একজন ফিমেল ফাউন্ডারের সাথে পরিচয় করে দেওয়া Collaborate বা করে দেওয়ার জন্য। কোলাবরেট করে এই জায়গাতে কাজ করার। তো আপনি যে বলছেন যে সোশ্যাল বিজনেস, জি, ঠিক আছে, কোন বিজনেসটাকে আসলে সোশ্যাল বিজনেস বলা হবে, বা কোন মানদণ্ড বা কোন স্ট্যান্ডার্ড আসলে থাকা উচিত সোশ্যাল বিজনেস হতে গেলে? সোশ্যাল বিজনেস আসলে 3-0 কনসেপ্টটা নিয়ে কাজ করে। সো জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো কার্বন এমিশন, প্রফেসর ইউনূসের যেটা আমরা 3-0 কনসেপ্ট নিয়ে সব জায়গায় আগিয়ে যাচ্ছি। তো যখন কোন একটা বিজনেস এই ধরনের কোন একটা সোশ্যাল কজ বা সোশ্যাল প্রবলেমটাকে মিটিগেট করছে, ওটাকে সলভ করার চেষ্টা করছে, সোসাইটিকে মানে সোসাইটির যে মানুষগুলো আছে তাদের সাথে কাজ করছে, এবং সোশ্যাল বিজনেসের একটা মিসকনসেপশন আছে যে এটা আসলে প্রফিট মেকিং হতে পারবে না, ইট ক্যান্ট মেক প্রফিট, বাট ইটস অ্যাকচুয়ালি নট কারেক্ট। প্রফিট করবে অবশ্যই, একটা বিজনেস যদি প্রফিটেবল না হয় সে কিন্তু গ্রো করতে পারবে না। তো আপনি ওই সোশ্যাল ইস্যুটাকে সলভ করার পাশাপাশি আপনি হচ্ছে কি যখন প্রফিটটাও করবেন, কিন্তু প্রফিটটা আবার রিইনভেস্ট করবেন বিজনেসটার মধ্যে, যাতে করে আপনার যে ফাউন্ডার বা স্টেক হোল্ডার যারা আছে তারা প্রফিটটা না করে, যারা এখানে যুক্ত আছে, যারা কাজ করছে, যাদের জন্য আপনি কাজ করছেন, তারা অ্যাগেন ইউর গিভিং ব্যাক টু দ্য সোসাইটি, ইউর রিইনভেস্টিং ব্যাক ইনটু দ্য ইকোনমি, এবং ইনভেস্টমেন্ট যতটুকুই করবেন শুধু ততটুকু ইনভেস্টমেন্টটা তুলে বাকিটা আবার মানে দিন reinvest শেষে করা। ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য সোসাইটি, Exactly. এটা হচ্ছে আপনাদের মোটো। এবং আপনি যেমনটি বলছিলেন সোশ্যাল বিজনেসের যে মানদণ্ড সেটা যেহেতু বললেন, কোন ধরনের বিজনেস আসলে বর্তমান সময়ে মানুষ করছে সোশ্যাল বিজনেসের তালিকায় আর কি? আমরা বিভিন্ন ধরনের আসলে সেক্টরে কাজ করি, এগ্রিকালচার, ওয়াটার, যেমন ওয়াই ভেঞ্চার্সের প্রথম দিকের অনেক ধরনের ওয়াটার এন্টারপ্রাইজদের সাথে কাজ করা হয়ে থাকে, এবং তারা যেটা করেছেন একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে তারা এই যে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গাতে স্যালাইন ওয়াটারের কিন্তু অনেক বড় একটা প্রবণতা আছে, একটা ইস্যু আছে। তো তারা যখন হচ্ছে এই রিজনগুলোতে বা এই জায়গাগুলোতে ফ্রেশ ওয়াটার এবং সেফ ড্রিঙ্কিং ওয়াটারের সুযোগ করে দেয়, সেটা হতে পারে হচ্ছে গিয়ে বিভিন্ন পাইপ দিয়ে। একটা এন্টারপ্রাইজ ছিলেন, তারা হচ্ছে গিয়ে পুরো ওয়াটার ফিল্ট্রেশন সিস্টেমটাই বানিয়েছে, যেটাতে আপনি স্যালাইন ওয়াটার হোক বা নোংরা ওয়াটার হোক দিয়ে আপনি ওটাকে ফিল্টার করে মানুষজন হচ্ছে গিয়ে ফ্রেশ ওয়াটারটা পাচ্ছে খাওয়ার। একদমই সরাসরি ভূগর্ভস্থ ওয়েতে। জি। এটা তো চমৎকার। দারুণ অর্থাৎ concept। যে বিজনেসগুলো আসলে সামাজিক বৈষম্য দূর করছে জি। সেগুলোকে তো আসলে আমরা সোশ্যাল বিজনেস বলবো, তাই না? সোশ্যালি আসলে ইম্প্যাক্টফুল Impactful। কাজ হচ্ছে যেগুলোতে। সুন্দর। এবং এগুলো কনসেপ্ট তো আপনারাই কি দিয়ে থাকেন, নাকি তারা কনসেপ্ট নিয়ে এসে আপনারা ডেভেলপ করে থাকেন? তারাই আসলে নিয়ে আসে, কারণ আমাদের আসলে দেশে অনেক ধরনের এরকম আছে সোশ্যাল ইম্প্যাক্ট মেকারস, চেঞ্জ মেকারস আমরা তাদেরকে অনেক সময় বলে থাকি, যারা নিজেরাই হচ্ছে গিয়ে দেখছেন যে তাদের আশেপাশে সোসাইটিতে, কমিউনিটিতে কি ধরনের প্রয়োজন, এবং তারা নিজেরাই এগিয়ে পড়ছেন, নিচে নামছেন যে আমি এই জায়গাটাতে সলভ করতে চাই, আমি এই জায়গাটাতে কাজ করতে চাই। দারুণ। তো আমরা যেটা করি, আমরা হচ্ছে কি শুধুমাত্র গিয়ে এই মানুষজনকে ওই সাপোর্টটা দিয়ে থাকি, তাদেরকে ওই মেন্টরশিপটা দিয়ে থাকি, যে তারা ওই জায়গাগুলোতে কাজ করতে পারে সাকসেসফুলি, সাস্টেইনেবলি। কারণ একটা ক্যাপিটালিস্ট মার্কেটে আপনি শুধু সেই বিজনেসগুলোই করবেন যেখানে আপনার প্রফিট করার সুযোগটা থাকে, Right. কিন্তু সোশ্যাল বিজনেস যে কনসেপ্টটা, এই যে একটা ইকোনমির একটা গ্যাপ আছে মার্কেটে, যে আমি ক্যাপিটালিস্ট বিজনেস, তার মাঝখানে যে আমি যেই প্রবলেম সলভিং ইস্যুসগুলো, যেখানে খুব বেশি হয়তো একটা প্রফিট নেই, এখানে কিন্তু খুব মানুষজন কাজ করতে চায় না। না। তো ওই গ্যাপটাকে ফুলফিল করার জন্য ওয়াই ভেঞ্চার্স মেইনলি কাজ করে থাকে, এবং তাদেরকে ওই সাপোর্টটা দিয়ে থাকে যে তারা সাস্টেইনেবল ওয়েতে গ্রো করতে পারে। সাস্টেনেবিলিটি মানে জাতিসংঘের তো অন্যতম বড় একটা গোল। সো আপনারা যাদের সঙ্গে কাজ করছেন সোশ্যাল বিজনেস, বলছেন যে অনেক নতুন ধরনের আইডিয়া নিয়ে আসছে যেগুলো সাস্টেনেবল আমাদের জন্য। এখানে কি ইয়াং জেনারেশনের পার্টিসিপেন্টটা হয়তো বা বেশি?
বেশি। জি। মানে তারা হয়তোবা বলছিলেন যে মানে সমাজের জন্য ভিন্ন ভিন্ন কনসেপ্ট নিয়ে জি। আসা, তাদের মধ্যে কি এই প্রবণতাটাই বেশি? জি, এটা দেখা দিচ্ছে বেশি আর কি আসলে একটা ইয়াং গ্রুপ অফ পিপলের মধ্যেই। বাট তার মানে এই না যে আসলে আপনি একটা বয়সের পরে আর করতে পারবেন না। আমাদের এরকম অনেক এন্টারপ্রেনার্সও আছে যারা হচ্ছে হয়তোবা একদম ইউথ লেভেলের না, তারা অনেক কাজ করে শিখে জেনে বুঝে এখন একটা বয়সে গিয়ে তারাও এখন সোশ্যাল বিজনেসে বা এই ইম্প্যাক্ট মেকিং এ একটা কাজ করছেন। তো কিন্তু মেজরিটি আমরা দেখতে পেয়েছি যে একটা ইয়াঙ্গার গ্রুপ অফ জেনারেশন আছেন যারা এই জায়গাটাতে কাজ করছেন, তার পাশাপাশি আর একটু ওল্ডার অ্যাডাল্ট জেনারেশনও আছেন যারা হচ্ছে তাদের ওই এক্সপিরিয়েন্সগুলো নিয়ে সবকিছু জেনে বুঝে নলেজগুলোকে নিয়ে আরেকটু হয়তো ভায়াবল বিজনেসেস গড়ে তুলতে পারছেন। এটা কি প্রফিটেবল? তো তাদের জন্য তাদের জন্য প্রফিটেবল, বাট সমাজের জন্য নন প্রফিটেবল। এই যে জিনিসটা ব্যক্তিগতভাবে প্রফিটেবল, সমাজের জন্য নন প্রফিটেবল, এই কনসেপ্টটা আসলে কিভাবে তৈরি হয়? বা মানে খুবই ক্ল্যাশ করার মতো একটা বিষয়, হয় প্রফিটেবল হবে নয়তো নন প্রফিটেবল হবে, বাট এই জিনিসটা আপনারা কিভাবে ব্যালেন্স করে থাকেন? এটা হচ্ছে নন প্রফিটেবল, আমি আসলে এটাকে ওভাবে করে টার্ম করব না। ধরেন একটা প্রফিট মেকিং বিজনেসে আপনার মেইন গোলটাই থাকে হচ্ছে গিয়ে প্রফিট করা। আমি হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট সেল করব, আমার ওখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মার্জিন থাকতে হবে যে আমি প্রোডাক্টে সেল করলে ওই একটা সার্টেন পার্সেন্টেজ আমার প্রোডাকশন কস্ট সবকিছু কস্ট এক্সপেন্সেস দিয়ে আমি একটা ফেরত পাবো। একটা সোশ্যাল বিজনেসের আসলে কনসেপ্ট থাকবে আমি প্রফিট করব, কিন্তু এই প্রফিটটা কিন্তু আমার জন্য করব না, এই প্রফিটটা আমি করব হচ্ছে আমার বিজনেসের জন্য। তো আমার ওই মার্জিনটা হয়তো বা অত বেশি থাকবে না, কিছু কিছু থাকবে। কিন্তু ধরেন আমি কথার কথা আমাদের একটা টেক্সটাইল হয়তো বা এন্টারপ্রাইজ আছে যারা একদম এসিসি বি বা সি যারা আছেন এই মানুষগুলোর সাথে কাজ করছেন, তারা হ্যান্ডিক্রাফট জিনিসপত্র তৈরি করছেন। তাদেরকে আমি যে শেয়ারটা দিচ্ছি, তাদেরকে যে আমি সোশ্যাল বিজনেসের একটা বড় কনসেপ্ট হচ্ছে গিয়ে ফেয়ার ওয়েজেস, প্রফেসর ইউনুসের একটা প্রিন্সিপাল যে আমাকে ফেয়ার ওয়েজেস দিতেই হবে। প্রফিট মেকিং বিজনেসে আমি হয়তো বা ফেয়ার ওয়েজেস দিই না, আমি একদম মিনিমাম যে ওয়েজটা দরকার আমি সেটা দিচ্ছি, কিন্তু আমার সোশ্যাল বিজনেসে এই মিনিমাম স্ট্যান্ডার্ডসগুলো মেনটেন করা, বেসিক যেই নিডস একটা এমপ্লয়ের আছে তা ওগুলা মেনটেন করা। তো আমি যখন প্রফিটগুলো করছি আমি কিন্তু রিইনভেস্ট করছি বিজনেসে, বিজনেসটা বড় হচ্ছে, আমি এটা দিয়ে বেটার ওয়েজেস দিতে পারবো, আমি তাদেরকে বেটার ওয়ার্কিং কন্ডিশনস দিতে পারবো, আমি হয়তোবা তাদেরকে একটা হেলথ কেয়ার বেনিফিট দিতে পারবো। তো আমার নিজের এখানে বেনিফিট হচ্ছে না ওভাবে করে, আমি ইনভেস্ট করছি, টাকাটা পেয়ে যাচ্ছি, কিন্তু আমার সাথে যারা কাজ করছেন এই যে এসিসি বি, আমি তাদেরকে এম্পাওয়ার করছি, একটা ইকোনমিক ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট হচ্ছে তাদের এই জায়গাটাতে। দারুণ একটা কনসেপ্ট, মানে আমাদের বর্তমান সমাজের জন্য, টেকসই উন্নয়নের জন্য ডেফিনেটলি। কি বলো আনিস? নিশ্চয়ই। এবং এখনো আপনি সেখানে কাজ করছেন ওয়াই ওয়াই ভেঞ্চার্সে, তাই না? জি। এখন কি ধরনের কাজ করছেন? একই ধরনের কাজগুলোই করছেন? কাছাকাছি আমি কমিউনিকেশনস ম্যানেজার হিসাবে আমার ছোট্ট একটি টিম আছে, আমি তাদের সাথে কাজ করি। আমরা বিভিন্ন ধরনের ব্র্যান্ডস দেখে থাকি। ওয়াই ওয়াই ভেঞ্চার্সটাকেই মেইনলি হচ্ছে যে এত সুন্দর কাজ তারা করছে, গত 10 বছরে অনেকগুলা কাজ করেছে, তাদের একটা গ্লোবাল ইম্প্যাক্ট আছে। এই সেক্টরে আসলে অনেক ধরনেরই ইকোসিস্টেম বিল্ডার্স আছে, কিন্তু ওয়াই ওয়াই ভেঞ্চার্স একটা গ্লোবাল নেটওয়ার্ক আছে কিন্তু ইউনো সেন্টারের থ্রুতে। আপনারা দেশি বিদেশি সবভাবে ন্যাশনালি ইন্টারন্যাশনালি কাজ করে থাকেন, এবং এটা আপনার বর্তমানে কাজ বলা যায় যে সবারই তো ভবিষ্যতে ভালো কিছু প্ল্যান থেকে আপনারও রয়েছে। আবারও গল্পে যাব, তবে একটু জানতে ইচ্ছে করছে, আনিস বলেছিল যে ছোটবেলায় আপনি লেখালেখি করতে খুব পছন্দ করতেন, এবং তারই ফলশ্রুতিতে ঢাকা ট্রিবিউনে যুক্ত হয়েছিলেন, যদিও ফ্রিল্যান্সার হিসেবে। মানে কত সালে যুক্ত হয়েছিলেন, কি ধরনের কাজ করা হয়েছিল, সেই যে লেখালেখি, সেটা কি বর্তমানে আপনার কাজের ক্ষেত্রে হেল্প করে কিনা? আমি ইউনিভার্সিটিতে থাকতে তখন একজন ফ্রিল্যান্সার হিসেবে কন্ট্রিবিউট করতাম। তাদের ফিকশন সেকশনে হচ্ছে গিয়ে মেইনলি বেশ কয়েকটা লেখা দেওয়া হয়েছে। সাজিদাতে থাকতেও আমার বেশ কিছু আর্টিকেলস, ওপিনিয়নস পাবলিশ করা হয়। কাজের মাধ্যমে অনেক ধরনের এই পাবলিকেশনস হয়, এখনো হচ্ছে। ঢাকা ট্রিবিউনে ভলেন্টারি লেখালেখি করতাম, কিন্তু এই ব্যস্ততার মাঝে আর কি ওটা পুরোপুরিভাবে কন্টিনিউ করা হয়। এখন কি লেখালেখি করছেন?
নাকি গ্যাপ আছে? না, লেখালেখি করছি, ধরেন যে ওই অবসরে নিজের সময়ে বসে একটু লেখালেখি করা হয়। প্রফেশনালি হয়তো বা পাবলিকেশনসে আমার খুব বেশি এখনো আপাতত কাজ হচ্ছে না, যদিও খুব ইচ্ছা আছে যে আমি ওখানে আবার ফেরত যাব। আপনার লেখালেখির বিষয়বস্তু আসলে কি, বা কোন বিষয় নিয়ে লিখতে ভালো লাগে? আমি আসলে অ্যাবস্ট্রাক্ট রাইটিং এ বা একটু বলবো যে মোর পার্সোনাল সাইডে লেখালেখি করতে পছন্দ করি। আমার এই প্রবণতা থেকে আমি একটা নিজের ব্লগও খুলি আর কি, এখনো আছে, যদিও খুব বেশি আমাকে পাবলিশ করা হয় না। তো আমি ওখানেই বেশ পাবলিশ করতাম। যে আমার ছবি তোলার খুব শখ, আমার ছবি তুলতে খুব ভালো লাগে, পেন্টিং করতে ভালো লাগে, কিন্তু আমি এই রাস্তাঘাটে যেতে আসতে বেশ কিছু ফোন দিয়ে, মোবাইল দিয়ে ছবি তুলতাম। তো আমার বেশ ওই ছবিগুলা দিয়ে আমি হয়তো বা মনে হতো যে বাহ, এই মুডটা আসলে খুব সুন্দর, এই কারেন্টলি আমি যে একটা এক্সপিরিয়েন্স করছি এই জিনিসটা খুব সুন্দর। সো আমার লেখাটা একদম খুবই পার্সোনাল, ইন্টারনাল থট থেকে আসা, খুব একটা বেশি আসলে আউটওয়ার্ড থিঙ্কিং বা ওখান থেকে হয় না। চমৎকার। বর্তমান সময়ে তো আপনি ওয়াই ভেঞ্চার্সে আছেন, যেটা আসলে সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করছে। ভবিষ্যতের আসলে পরিকল্পনা কি, এখানে থাকতে চান নাকি আরো ওয়াইড রেঞ্জে আসলে কাজ করতে চান? আমার মনে হয় ওয়াই ভেঞ্চার্সে আমরা এখন যেই ধরনের কাজ করছি, আমি এখানে অবশ্যই সময় কাটাতে চাই, জানতে চাই, শিখতে চাই, কারণ সোশ্যাল একটা ইম্প্যাক্ট নিয়ে ডিরেক্টলি আমাদের কাজ করা হচ্ছে। কিন্তু কোনো এক সময় হয়তো বা জীবনের একটা সময়ে গিয়ে ইচ্ছা আছে নিজের কিছু একটা গড়ে তোলা, নিজের কিছু একটা বানানো। নিজে এই যে লেখালেখি, ওটাকে যদি পারসু করতে পারি খুব ভালো লাগবে, একটা লাইফ টাইম অ্যাসপিরেশনাল গোল আমার। বাট হ্যাঁ, আমার বড় ইচ্ছা যে নিজের কিছু একটা গড়ে তুলবো, অথবা আমার নিজেরও কিছু একটা সোশ্যাল ইম্প্যাক্ট নিয়ে কাজ করা হবে এই জায়গাটাতে। আমরাও সেই প্রত্যাশাই রাখবো। দিন শেষে বলতে চাইবো, আপনি খুব অল্প বয়সে অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন, আপনার অভিজ্ঞতার ঝুলিটা বেশ সমৃদ্ধ, অ্যাওয়ার্ডও পেয়েছেন ইন্টারন্যাশনালি কাজের জন্য। তরুণ যারা আছে, যারা আসলে বর্তমানে হয়তো বা আপনার মতো বিবিএ করছে, এমবিএ করছে, তারা আপনার পজিশনে এত দ্রুত আসতে গেলে তাদের জন্য আপনার কি কি সাজেশন থাকবে? বিশেষ করে নারীদের ক্ষেত্রে, তাই না জেরিন? নিঃসন্দেহে। আমাকে বলা হতো বা জিজ্ঞেস করা হতো যে আমি কেন এত সুইচ করেছি বা এত যেগুলো জায়গাতে আমি হচ্ছে কাজ করেছি। কিন্তু আমার কাছে মনে হয় যে প্রথম দিকে লাইফের আপনি যদি এক্সপ্লোর না করেন, আপনি কিন্তু জানবেন না আসলে আপনার কোন জায়গাটাতে আপনি সেটেল করতে চান। আমাদের বাবা আমি দেখেছি যে গত 20-30 বছর এক জায়গাতেই চাকরি করে কাটিয়ে দিয়েছেন, বিএডিতে। কিন্তু আমি যেহেতু এই বিভিন্ন সংস্থায় ছিলাম, দেখেছি, আমার ওই নিজের প্যাশনটাকে আমি চেজ করেছি, মার্কেটিং হোক, ক্রিয়েটিভ রাইটিং এর থ্রুতে হোক, বা যেভাবেই হোক, আমার মনে হচ্ছে যে আমি আসলে এই কাজটা করতে চাই। এটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে নিজের ওই জায়গাটাকে গড়ে তোলা। শুধু কাজটা করার জন্যেই করা নয়, কারণ আমরা দিনে হয়তো বা 8 থেকে 10 ঘন্টা এই চাকরি করে থাকি, সব কিছু মিললেই আমি ভাবলাম। তো আমি যদি দিন শেষে আমার কাজটাকে এনজয় না করতে পারি, আমি যদি এটা নিয়ে কথা না বলতে পারি, আমার যদি ওই ভিতরে ওই স্যাটিসফ্যাকশন, ফুলফিলমেন্টটা না থাকে, তাহলে আমি কি করলাম আসলে? অর্থাৎ কাজকে ভালোবাসতে হবে, এবং সেই ভালোবাসাই আসলে অনেক দূর নিয়ে যাবে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে গল্প করে। আপনার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ।